অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। কেমন আছেন নাবিল খান? আলহামদুলিল্লাহ ভালো আছি। শেষ কটা দিন স্বাধীনতার লেটস প্রসিড, যাই হোক সেগুলো আলাদা আলোচনা আমরা শুরুই করতে চাই একটা একটা করে। কি সেটা আপনারা নিশ্চয়ই সারপ্রাইজ থাকবেন। হ্যাঁ, প্রশ্ন মোহাম্মদ মনিরের প্রশ্ন, নেইমারকে আজকে খেলার সম্ভাবনা কতটুকু? ভাই, নেইমার কেবল প্র্যাকটিসে ফিরেছেন, একটা বড় ইনজুরি তার গেছে, এরপরে প্র্যাকটিসে এসে ধাতস্থ হতেই অনেক সময় লাগে। আপনি খুব দ্রুত তাকে দিয়ে ম্যাচ খেলাতে চাইবেন না? অ্যান্সার তো হয়ে গেছে মনে হয়। মানে লিটারালি আপনি এই বছর নেইমারকে কোনো ম্যাচে দেখতে পারবেন না, অফিশিয়াল ম্যাচে, এটা মোটামুটি নিশ্চিত। ওই আল হিলালের হয়ে হয়তো কিছু ম্যাচে বদলি নামতে পারেন, সেটার চান্স আসলে একেবারে কম। মাত্র ধরুন হচ্ছে গিয়ে মানে ট্রেনিংও না, রিকভারি ফেস জিমের পার্টটা শেষ করে এখন মানে বলের সাথেও তিনি টুকটাক শুরু করেছেন। আর মনে হয় আসলে 2-3 মাস লেগেই যাবে। আর এটা কিন্তু অক্টোবরে আমরা ঢুকে গেছি। তো এই বছর আসলে অক্টোবর দিয়ে মনে পড়লো আসলে আজকের অ্যাডেড টাইমটা শুরু করার আমার ইচ্ছে ছিল। হ্যাপি বার্থডে জানিয়ে হ্যাপি বার্থডে হামজা চৌধুরী। আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি। ইনশাল্লাহ আমরা দেখা সাক্ষাৎ হবে অতি শীঘ্রই। আমরা চেষ্টা করছি। আজকে হামজা চৌধুরীকে নিয়ে কিছু প্রশ্ন আছে, করবো কি? আপনার কি? আমার কাছেও আছে। মিজান মাহমুদের প্রশ্ন, ইপিএল এর ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার বাংলাদেশের হয়ে খেলবে, ভাবতে অনুভূতি কেমন লাগে? আসলে হামজার যখন লাস্ট আপডেটটা আসলো না, এরপর থেকে না লেস্টারের ম্যাচ হলেই মানে আমার ধরেন আপনি যদি প্রিমিয়ার লিগে খেলেন, আমি বলবো না যে আমার ভাই খেলে, মানে এরকম ফিল হচ্ছে এখন হামজা চৌধুরী। আমি প্রিমিয়ার লিগে খেললে আপনি কি করবেন? ধরেন আমি প্রিমিয়ার লিগে খেলি, আমি খেলা দেখতে যাবো, আমার ওই যে টিকিট পাঠাইতে হবে, আমার টপ গ্যালারির টিকিটটা দিবেন। হ্যাঁ, ধরেন হচ্ছে কি দিব নাকি একদম বেঞ্চের পাশে পিছনে যেখানে? না, এখানে উপর থেকে দেখবো। উপর থেকে মানে একদম মালিক পক্ষ যেখানে দেখে, মালিক পক্ষের সাথে দেখবো, বলবো এই যে বলতে হবে, একটু বোঝাই যাবে ওখানে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা হামজাতেই থাকি। দেখেন, হামজা চৌধুরীর এই ব্যাপারটা আমি এখনো ফিঙ্গার ক্রস রাখবো। হ্যাঁ, আই ডোন্ট ওয়ান্ট টু জিংস ইট। যদি হামজা চৌধুরী যখন সব কনফার্ম হয়ে যাবে তখন আমি এইগুলো নিয়ে ভাববো। আমি রোমাঞ্চিত, এবং এটা যে কেউ, বাংলাদেশের যে কেউ, আর 5টা 10টা আপনি যার কথা বলেন, আমাদের কথাও বাদ দেন, যে কেউই এটা নিয়ে দারুণভাবে রোমাঞ্চিত। মানে ওটা ধরেন হচ্ছে আলটিমেটলি ওই জিনিসটা ভাবা শুরু হয়েছে কবে? অনেক বছর ধরেই তো হামজা বাংলাদেশে আনার কথাবার্তা চলছে, প্রক্রিয়া হচ্ছে। যখন হামজা পাসপোর্টটা পেয়েছে, বাংলাদেশের পাসপোর্টটা, তখন থেকে ওই ফিলটা এসেছে। এবং হামজা চৌধুরী নিজেই খেলতে চান। এখন বাকিটা আসলে বাংলাদেশের ফুটবল ফেডারেশন এবং বাকিদের দায়িত্ব। এখন কোন স্টেজে আছে? ফিফার কাছ থেকে অনুমোদনের অপেক্ষা। আচ্ছা, হামজা চৌধুরীকে নিয়ে প্রশ্ন হচ্ছে, শাহরিয়ার আজিজের হামজা আসার পর মিডফিল্ড কিভাবে সাজানো হবে? হ্যাঁ, এটা তিনি জানতে চান। কাজেম মুরসালিন হৃদয় জামাল হামজা, মানে কতটুকু কি কাজ করবে? এখানে 2 সোহেল রানার নাম মিস আউট করে গেছেন। মানে এরা হচ্ছে এখন রেগুলার ফেস। মানে কাজেমকে আপনি এই জায়গায় রাখেন না, মোরসালিনকে আপনি এই জায়গায় না, কাজেম মোরসালিন এই দুজনকে আপনি ওই পজিশন না, মানে হামজার পজিশনের সাথে তো তাদের পজিশন। কিন্তু হামজাকে ধরেন, আমি যদি বলি হামজাকে বাংলাদেশে যদি খেলেন, তিনি হামজা ডিফেন্সিভ মিডে কেন খেলবেন? আপনি সেন্টার মিডে খেলাতে, আমি তাকে নাম্বার 8-এ খেলাতে চাই। বাট হামজা তো ধরেন হচ্ছে গিয়ে, হ্যাঁ, এখন বাংলাদেশ আসলে একদিন আমরা বললাম না যে হামজা আসলে স্ট্রাইকারও খেলতে পারবেন, সব জায়গায় হ্যাঁ খেলতে পারবেন, কিন্তু তার ফেভারিট পজিশন বা তার হচ্ছে প্রেফারেন্স তো থাকবে হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডেই, তাই না? এখন তো আপনি ডিফেন্সিভ মিডফিল্ডে তাকে আপনি সেন্টার ব্যাকেও কিন্তু খেলাতে পারবেন যদি আপনার দরকার পড়ে। আমার মনে হয় যদি আপনি তখন ওই কোচ যিনিই থাকবেন, হাভিয়ার কাবরেরা যদি কন্টিনিউ করেন, বা হামজা যদি নভেম্বরে আসলো, হাভিয়ার কাবরেরা তো থাকছে নেই, তো তখন হচ্ছে কি কাবরেরা কি ওই ডাবল পিভটে যাবে? মানে হৃদয়কেও কিন্তু বসানোটা, যদি আপনি পিভট নিয়ে চিন্তা করেন, মানে নাম্বার 6 আপনি হৃদয়কেও বসানোটা হবে আনলাকি ওর জন্য। তখন আইদার আপনার দুজন ডাবল পিভট নিয়ে আপনার স্টার্ট করতে হবে, আর না হলে হামজাকে ওই নাম্বার 8 পজিশনে। আমরা হামজা একদম স্ট্রাইকারের ঠিক পেছনের জায়গাটা, 3 মিডফিল্ডার 4-2-3-1 এর 3 মিডফিল্ডারের স্ট্রাইকারের পেছনের জায়গাটা আমার মনে হয়, মানে 4-2-3-1। আবার বাংলাদেশের তো 1 নাই, মানে সমস্যা স্যাডলি তো উই ডোন্ট হ্যাভ আ 1, মানে স্ট্রাইকার নাই। 4-2-1 এ তো খেলেই না, মানে হিসাবটা মানে খেলবো না, 4-2-3-1 খেললে আসলে হবে না। কাইন্ড অফ হচ্ছে ওই যে 4-4-2 ডায়মন্ড, 4-4-2 ডায়মন্ডের, হ্যাঁ ডায়মন্ডের ধরেন যে ওই ডায়মন্ডের
পিক, ধরেন বেলিংহ্যামের জায়গা আপনি ডায়মন্ডের পিক এক্স্যাক্টলি। এখন এই হিসাব কিতাব অনেক মেলানো যাবে। অনেকে জানতে চাইছেন বাংলাদেশে এসে তার খেলার অভ্যস্ততা হবে কিনা। দেখেন ব্যাপারটা এরকম হবে, হামজাকে দেখে বাকিরা অনেক কিছু শিখতে পারবে। আপনি এইভাবে ভাবেন, হামজার দিকে একটা ভালো জিনিস দেখলে, ভালো সহচার্য ভালো থাকলে সেখান থেকে অনেক ভালো কিছু আশা করা যায় ভাই। এবং ওই শাহরিয়ার আজিজি আবার একটু পরে জানতে চাইছেন যে হামজা চৌধুরীর পোস্টে অনেকে নাকি কমেন্ট করছে যে বাংলাদেশে আসলে ক্যারিয়ার শেষ বা এরকম। আমি জানি না বাংলাদেশি হয়ে আমরা আসলে এই কাজগুলো করা উচিত হচ্ছে, কখনোই না। কারণ হচ্ছে দেখেন, উনি তো বাংলাদেশের ক্লাব ফুটবলে খেলবে না ভাই। না, আপনি যদি আপনার দেশকে ভালোবেসে থাকেন, মানে হামজা রিপ্রেজেন্ট করছে বাংলাদেশের লাল সবুজ জার্সিকে একটা ম্যাচে, এর থেকে তো বড় কোনো কিছু হতে পারে না। আমরা কি এটা নিয়ে সিম্পলি প্রাউড হতে পারি না? মানে এইটা নিয়ে আমরা তাকে ডিসকারেজ কেন? এবং এই আনার পেছনে বাংলাদেশের একটা বড় ফ্যান বেজে যে কত বড় অবদান আছে, তারা দিনের পর দিন এই নিয়ে লেখালেখি করে গেছে, দিনের পর, যেগুলো তো আপনারা জানেন না। আপনি লেখালেখি থেকে আপনি ওটা চিন্তা করেন, ধরেন হচ্ছে কি হামজা যখন ওখানে থাকেন বা ওখানে যখন তিনি ঘুরতে যান বা কোনো ম্যাচ শেষে বের হন, আমরা তো এইসব ভিডিও দেখি, মানুষজন হামজাকে মনে করিয়ে দিচ্ছেন, হামজা আপনি বাংলাদেশে খেলবেন, মানে বাংলাদেশের হয়ে খেলবেন কিনা, বাংলাদেশে আসেন, বাংলাদেশ আপনাকে স্বাগত জানাবে। এবং একটা ফুটবলারের কালচারটাই তো তার ওইভাবে। এবং বাংলাদেশকে আমি প্রেডিকশন যে বাংলাদেশের ফুটবল সম্পর্কে তিনি আরো বেশি জেনেছেন বাংলাদেশের ফ্যানদের থ্রুতে। বাংলাদেশের ফ্যানরা তাকে নিয়মিত মেসেজ দেয় এবং সেইখান থেকে তার আগ্রহের সূচনাটা। দয়া করে এমন কিছু করবেন না, আপনাদের কাছে অনুরোধ, যেটা লোককে নিরুৎসাহিত করে। মানে এটা কোনো হিংসা বিদ্বেষের খেলা না। যারা করেন তারা হয়তো অনেক কষ্ট থেকে করেন, যে মানে থাকে না যে অনেক কষ্টে পড়ে করেন, কিন্তু এটা থেকে বিরত থাকাটাই ভালো। যাই হোক, খান্দা, পরের প্রশ্ন। বাংলাদেশ ফুটবল নিয়ে আরেকটা প্রশ্ন আছে, সেটা করে বাংলাদেশ ফুটবলের পার্ট আমি চুকিয়ে নিব নাকি মাঝখানে একটা ফালতু প্রশ্ন করে ব্যাপারটাকে জমি দিব? এমডি বেকহ্যাম আমাদের নিয়মিত প্রশ্ন করেন, যিনি মোহাম্মদ বেকহ্যাম। তার প্রশ্ন, স্টার্ট, বেঞ্চ, সেল, জন সিনা, রক, র্যান্ডি অর্টন। স্টার্ট রক। স্টার্ট রক মানে এইটা নিয়ে ধরেন কোন ইমোশন, এক্স্যাক্টলি মানে ইমোশন। আমাদের ওই রেসলিং বোঝা বাইয়ে তেরামি দাঁড়ানো ওর থিম সং রক ভাই। বেঞ্চ হচ্ছে কি, থিম সং কিন্তু অত ভালো ছিল না, মানে খালি ওই শুরুর কথাটাই ছিল, মানে একটা ধরেন গায়ে একটা জোশ চলে আসতো যে আয় তো মারবো। হ্যাঁ, এই টাইপের একটা বাফেলো, তাই না? কি জানি বাফেলো ছিল। বেঞ্চ জন সিনা, কারণ আমি জন সিনার হিউজ ফ্যান। এটা নিয়ে কোনো ইয়া নাই। ইনফ্যাক্ট জন সিনাকেও কোনো দিক থেকে হয়তো কেউ একে রাখতে পারেন, কিন্তু আমরা রকের সঙ্গে যেহেতু পরিচিত, রকের কোনো মানে নাই আসলে নেই। মানে এই জায়গায় ধরেন হচ্ছে আমরা কি ধরেন, যদি আমরা বয়স হয়েছে, মানে আপনার আমার হিসাব ঠিক আছে, রক, জন সিনা, র্যান্ডি অর্টন। বলেন তো কি বলছেন? সেটা হচ্ছে যে আমরা যদি ধরেন এখনের যে জেনারেশন, তারা হচ্ছে কি ধরেন রকের নাম শুনেছে বা রকের রিপ্লে বা হাইলাইটস যদি আমরা বলি, ওগুলো তারা দেখেছে, জন সিনার খেলা তারা সরাসরি দেখছে। তো তাদের আমার মনে হয় বা এই জেনারেশনটার কাছে জন সিনা হয়তো একটু ভোট বেশি পাবে। কিন্তু আমাদের জেনারেশন যদি চলে আসেন, আমরা ডাব্লিউডাব্লিউএফ এর জেনারেশন, তাই না? মানে নট ই। হ্যাঁ, তো আমাদের কাছে আপনি ডেফিনেটলি রক, এটা ম্যাক্সিমাম। কিন্তু দেখেন রকের যে ইয়াটা ছিল, মানে ওটার কি বলে, যে সিগনেচার মাইকটা থাকে না, যে রক বটম আর কি, এটা কিন্তু খুবই ফালতু। হ্যাঁ, মানে রক বটম দিয়ে আপনি মানে ম্যাচ একটা জিতে যাবেন, এটা কিন্তু হয় না। এর চেয়ে ট্রিপল এইচ এর পেডিগ্রিটা কিন্তু আরো বেশি। আচ্ছা, আপনার আরেকজনের কথা মনে আছে? মানে ওটারও একটা নাম আছে, ওই মুভটার নাম আমার মনে নেই, নানা নাম, রেসলার না, সেটা হচ্ছে 619 রাই মিস্টেরিও। হ্যাঁ, তিনি হচ্ছে একটা ঘুরে এসে রিং এর মধ্যে দিয়ে সেটা লাগতে পারতো না। ওটা তো 619 নাম ছিল না ওটা কি 619 নাম ছিল? মানে আমি ওই অ্যাকশনটার নাম আমার মনে নেই, বাট হঠাৎ করে অনেকদিন পর মনে পড়লো। রাই মিস্টেরিও, 619, ক্রিস জেরিকো, বুগিম্যান, আরো কত কিছু। স্টিভ অস্টিন ওয়াজ গুড। তারপরে আরে ওর ভাই কে, কেইন আর আন্ডারটেকার, কিন্তু ভাই না কিন্তু। মানে এটা তো হচ্ছে কি আমরা পুরো ছোটবেলায় আমাদের কাছে দুই ভাই। আমরা কিন্তু জানতাম যে সবাই যে এটা নাকি, আরে সেসব দিন। আচ্ছা, আমাকে বলেন জন সিনার, এটা নিয়ে থাকতে ইচ্ছা করে, এটা নিয়ে আমরা একটা শো চালাই দিতে পারবো, যে হোক, কিন্তু সেই উপায় তো নাই। আপনারা জানাতে পারেন কাকে স্টার্ট, বেঞ্চ, সেল করবেন। আপনার ইয়ারে কেমন লাগতো? এডি গুরেরো, মারা গেলেন না? এডি গুরেরো পরে মন খারাপ ছিল অনেক। এদিকে চায়না, কার্ট অ্যাঙ্গেল, ঠিক আছে, কার্ট অ্যাঙ্গেল আমার দেখলে মেজাজটা, আমার ইয়ারে ভালো লাগতো খুব। আমার ক্রিস জেরিকোকে অনেক ভালো লাগতো। ট্যাগ টিম ওইটা আসলেই ভাই ছিল, ম্যাট হার্ডি আর জেফ হার্ডি। হ্যাঁ, ওটা আসলেই। তারপর
মানে আচ্ছা সেটা দিয়ে আমি আর কিছু বলবো না, কারণ এটা নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলা হবে। লিটাকে নিয়ে তখন ক্রিস জেরিকো হেরে গেল, এটা নিয়ে আমার অনেক মন খারাপ হয়েছিল। পরে গিয়ে এজের সাথে যখন জন সিনার একটা ঝামেলা নিয়মিত ছিল, আরো পরের দিকে র্যান্ডি অর্টন, আন্ডারটেকার, এরা তো কেউ নাই এখন। সিএম পাঙ্ক কেমন লাগতো? সিএম পাঙ্ক ভালো লাগতো না, ভালো লাগতো না। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আলোচনা করার না গাই ভাই। পরের প্রশ্ন। হ্যাঁ, এনএস লিখন তার প্রশ্ন, বাংলাদেশের ফুটবলের গোট কে বলে আপনাদের বলার জন্য আপনারা বলেন মনে হয়? আর গ্রেটেস্ট অফ অল টাইম বাংলাদেশের ফুটবল, আচ্ছা সেটা হচ্ছে আমি এই পার্সপেক্টিভে বলবো যে আমি যাদের খেলা দেখেছি আমি এই পার্সপেক্টিভে বলবো। এই পার্সপেক্টিভে বলা দরকার, কারণ খেলা নিয়ে ধরেন বিতর্ক আরো বেশি। ধরেন সালাউদ্দিন সাহেবের খেলা বা সাব্বির ভাইয়ের খেলা বা হচ্ছে মানে এখানে অনেকেই আপনি বলতে পারবেন, মনে মুন্না, ঠিক আছে, ইউটিউবে তো পাওয়া যায় না এই খেলা। না আশরাফুদ্দিন আহমেদ চুন্নু বলতে পারবেন, মানে অনেক আছে এভাবে। সবার কিন্তু ব্যক্তিগত ভালো ভালো রেকর্ড আছে, তাই না? বাংলাদেশের হ্যাটট্রিক করা চুন্নু ভাই, তারপরে এক সিজনে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড, সেটা এখনো কেউ ভাঙতে পারে নাই, সালাম মুর্শেদি। তো এইগুলা তো ধরেন অবিশ্বাস্য রেকর্ড। মানে এগুলা ধরেন আমরা খুব বেশি ওনাদের, খুব বেশি কি একেবারেই ওনাদের খেলা দেখতে পারি না, কারণ ওনাদের খেলার কোনো ফুটেজ নাই। আচ্ছা সেটা হচ্ছে যে বাংলাদেশের ফুটবলের গ্রেটেস্ট অফ অল টাইম হলে কাকে বলবেন? আমি বলবো গোলকিপার আমিনুল। গোলকিপার আমিনুল আমি বলবো, আমি যা দেখেছি সেই অনুযায়ী আলফাজ আহমেদ। গোলকিপার আমিনুল তো থাকবেনই, কিন্তু আমি একটু পায়ে খেলা ফুটবলের দিকে যাই। আলফাজ ভাই আমার মনে হয়, আমার দেখা, আমার নিজের দেখা হচ্ছে বাংলাদেশে যা দেখেছি ডিফারেন্ট লেভেল। মামুনুলও খুব এগিয়ে থাকবেন এটার ভিতরে। মামুনুলও অপার ট্যালেন্ট নিয়েছিলেন। জাহিদ, উইঙ্গার জাহিদ, অপার সম্ভাবনা, মানে থাকে না ন্যাচারাল ট্যালেন্ট, যেই ন্যাচারাল ট্যালেন্টের অভাবটা বাংলাদেশে এখন আছে। হ্যাঁ, ওই সময় কিন্তু ন্যাচারাল ট্যালেন্ট আসতো, মানে আপনি তার বলের টাচ দেখলে বুঝবেন যে এর মধ্যে কিছু একটা আছে, কিন্তু সেটা এখন কম পাওয়া যায়। আচ্ছা পরের প্রশ্ন। হ্যাঁ, শুভ সেন জানতে চেয়েছেন আমাদের শো কি এখন 2টায় হয় কিনা? না ভাই, আমাদের শো 2টায় হচ্ছে না, আমাদের শো হচ্ছে এখন 12টাতেই, কিন্তু বাংলাদেশের ক্রিকেট ম্যাচ চলার কারণে যেহেতু টি স্পোর্টস অকুপাইড, ওটা নিয়ে আমাদের এই কারণে 2টার সময় শো হচ্ছিল। আচ্ছা ওকে, কি করব? মোহাম্মদ জাহিদুল ইসলাম তার প্রশ্ন, মাদ্রিদ ডার্বির কিন্তু আপনি এখন আরেকটা নাম দিতে পারেন, কি গেস করেন কি হতে পারে? এটা হুট করে আসলে আপনিও যদি আমরা বলেন মাথা মধ্যে আসবে না, মানে এটা বললে আরো ইয়ে হয়, কিন্তু এই ডার্বিটাকে যদি আর্জেন্টিনা ব্রাজিল ডার্বি বলেন তাহলে কিন্তু ভুল বলা যেতে পারে। মানে লিটারেলি এখন অনেকটুকু বোধহয় ওইদিকে একটু যাচ্ছে, একপাশে ভিনিসিয়াস, একপাশে রড্রিগো, এনরিক, এদার মিলিতাও, চারটা ওই জায়গায়, মলিনা, দে পল, কোরেয়া, আলভারেজ, 4-4, তাই না? এক্স্যাক্টলি, হ্যাঁ, কাইন্ড অফ। মানে উনি বলছেন মাদ্রিদ ডার্বি না বলে আর্জেন্টিনা ব্রাজিল ডার্বি। যে কজন আছে, এই পাশের 4জন, এই পাশের 4জন, তার মধ্যে রিয়াল মাদ্রিদের সবচেয়ে কম কথা হয় এডার মিলিতাওরে নিয়ে, গোল করেছেন তিনি। এই 4জনের মধ্যে মলিনাকে নিয়েও কম কথা হয়, কিন্তু তাও তার ওয়ার্ল্ড কাপে তো গোল আছে নেদারল্যান্ডসের সাথে, সেই হিসাবে কোরিয়াকে নিয়ে আরো কম কথা হয় হয়তো। এই পাশে গোল করলেন কোরিয়া, এই মানে দুজনই ম্যাচ ধরেন কোরিয়া তো ওই দিন গোল করেই তো রিয়াল মাদ্রিদের করে দিল। হ্যাঁ, কারণ ঘটনা হচ্ছে এরপরেই অনেকে ইয়ে করেছে, আল্লাহ কোরিয়া এই ম্যাচে না, মানে রিয়াল মাদ্রিদ জেতার পথেই ছিল, মানে আতলেতিকো মাদ্রিদ পুরো ম্যাচে ওই একটাই মনে হইলো যে গোল করার খুব ভালো সুযোগ পেয়েছিল, এছাড়া খুব বেশি দেখি নাই। রিয়াল মাদ্রিদ বরং তাদের 2-0 করতে না পারাটা তাদেরকে ভুগিয়েছে। এনরিক পরে নামার পর গতিও খানিকটা বেড়েছিল, এই তো। আচ্ছা পরের প্রশ্ন। হ্যাঁ, মোহাম্মদ মহিন তিনি জানতে চান পালমার আর সানচোকে কিনে চেলসি কি 2 ম্যানচেস্টারকে হতাশায় ফেললো? দেখেন, পালমারকে কিনেছে ম্যান সিটি থেকে, কিন্তু সানচোকে কিন্তু কেনে নাই। সানচো ধারে, টেন হ্যাগ সাহেব চলে গেলে সানচোকে আবার ফিরিয়ে আনার একটা সুযোগ আছে। অবশ্যই আফসোস বাড়ার কথা। কোল পালমারকে নিয়ে অবশ্য সিটির আফসোস থাকার কথা নয়, কারণ ফিল ফোডেনকে জায়গা দিতেই তারা পালমারকে বিক্রি করে দিয়েছিল। ফিল ফোডেনকে জায়গা দিতে না, পালমারকে গেম টাইম দিতে পারবে না দেখে তারা আসলে বিক্রি করে দিয়েছিল। পালমার ভালো করছেন, সিটি একাডেমির ফুটবলার, এটা তো সিটির জন্য, সিটির কোনো আক্ষেপ থাকার কথা না, কারণ ওই একই পজিশনে তাদের দে হ্যাভ অপশনস, অনেক অপশনস রয়েছে তাদের নিজেরাই তো কাকে রেখে কাকে। তবে কোল পালমার ইজ আ স্পেশাল ট্যালেন্ট, মানে এটা দিন যত যাচ্ছে তত মনে হচ্ছে। আমার ভালো লাগে কোল পালমারকে, মানে খুবই ভদ্র ছেলে, ভালো লাগে মনে হয়। আচ্ছা, আপনার
কি পান না দিব না 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 না, ওই যে আপনি খানিকক্ষণ আগে বললেন না টেন হ্যাগ যতদিন থাকবে ততদিন হয়তো সানচো ফিরে আসা হবে না। শাকিল হোসেন পিয়ালের প্রশ্ন, ম্যান ইউ আর কত খারাপ খেললে এরিক টেন হ্যাগ বরখাস্ত হবেন? প্রথমত ম্যান ইউনাইটেড, দ্বিতীয়ত এই অক্টোবর মাসটা একটু অপেক্ষা করেন, এর মধ্যে দফারফ হয়ে যাবে, আপনি এর বলতে মধ্যে চাচ্ছেন। দফারফ হয়ে যাবে। হ্যাঁ, এখন ম্যানচেস্টার ইউনাইটেড যদি এরিক টেন হ্যাগে দেখেন, তাকে তো বাদ দিয়ে নতুন কোচ খোঁজা শুরু করা হয়েছিল, কিন্তু আমি নিজেই এরিক টেন হ্যাগকে, আমি জানি না ম্যানচেস্টার ইউনাইটেডের অনেক ফ্যানও সেটাই চেয়েছিল যে এরিক টেন হ্যাগকে রাখো, কারণ বারবার কোচ বদল করে যে কোনো সমাধান হচ্ছে না এটা তো বোঝাই গেছে। স্যার অ্যালেক্স ফার্গুসনের পরে কতজন যে যাওয়া আসার উপরেই আছে, কিন্তু কোনো লাভ হয় না, কিন্তু গোড়ার ডিম আলটিমেটলি রেজাল্ট। তো কিন্তু এখন এরিক টেন হ্যাগের যা অবস্থা, তাতে এই লোককে রেখে দিলে কোনো লাভ হবে না, মানে এটা স্পষ্ট। স্যার অ্যালেক্স ফার্গুসন চলে যাওয়ার পর আপনার কাছে এই ম্যানচেস্টার ইউনাইটেডের যতজন কোচ এসেছেন সবচেয়ে ওয়ার্স্ট হ্যাঁ কে? ভালো প্রশ্ন করেছেন। দেখেন, ডেভিড ময়েজ সময় পান না, এটা বলতে হবে। ডেভিড ময়েজের দিকে গেলাম না। লুই ফন হাল তুলনামূলক সেই আমলে খারাপ করেন, একটা FA কাপ দিয়ে গেছেন। এরপরে যখন জোসে মরিনিও আসলেন, তাকে ঘিরে অনেক প্রত্যাশা ছিল, ইউরোপা লিগ জিতেছেন, কোনো নাই। আমি বরং এই হিসাবে দেখেন, রালফ রানিককে যদি আপনি রাখেন, এইটার তো তারও তো টাইম স্প্যান কম, মানে উনি আসলেন কত অক্টোবর নভেম্বরে, এরপর তো চলে গেলেন সিজন শেষ করে। মানে হিসাব করলে রালফ রানিক, ডেভিড ময়েস, তাদেরকে আপনার রাখতে হবে, যেহেতু তার কোনো অর্জন নেই, কিন্তু তাদের তো টাইম দিচ্ছেন আপনি। ডেভিড ময়েসের টাইম একটু বেশি, ওলে গানার সোলশার কিছু হয়তো মেজর কিছু জেতেন নাই, কিন্তু সোলশার আর এরিক টেন হ্যাগের আমল যদি এখন আপনি মেলান, তাহলে আপনি কি আলাদা করতে পারবেন না? তো কারণ আলাদা করতে পারবেন যে এরিক টেন হ্যাগ 2টা ট্রফি জিতেছে, সোলশার হয়তো সেটা জিতে নাই, কিন্তু সোলশারকে যখন বাদ দেওয়া হয়েছিল তখন কিন্তু তিনি হোমে 2টা টানা ম্যাচ হেরেছিলেন, তারপরে তাকে বাদ দেওয়া হয়েছিল। তাহলে এই যে এখন যে এরিক টেন হ্যাগ হোমে 2টা টানা ম্যাচ হারলো 3-0 ব্যবধানে, তার কি দফা রফা হবে? কিছুই তো হইল না। আর আমি কোনোভাবেই সোলশারকে মানে ওয়ার্স্ট ম্যানেজার ধরবো না, ইজ এ ক্লাব লেজেন্ড, মানে তাহলে অ্যাজ এ ফ্যান। মানে একটা নাম বলেন যেই ফার্গুসন চলে যাওয়ার পর ওয়ার্স্ট। ফন হালি মনে হয়। ওকে, হ্যাঁ, নাম বড় হতে পারে, কিন্তু ওই তার আমল আসলে ম্যানচেস্টার ইউনাইটেডের, যদিও একটা FA কাপ জিতেছিল, কিন্তু ফন হালের আমলটার কোনো আগাগোড়া মাথা ছিল না। ওকে, আবার এরিক টেন হ্যাগও হইতে পারে, মানে এরিক টেন হইতে পারে প্রচণ্ড অধারাবাহিক, 3 বছর সিজন চলতেছে আপনার, আপনি আর এত তো আপনি এফোর্ড করতে পারবেন না। লুই ফন হালকে 2 সিজন দেওয়া হয়েছিল, শেষ সিজনে সেও FA কাপ জিতেছিল, কিন্তু তারপরে তাকে বাদ দিয়ে দেওয়া হলো। কিন্তু এই ঘটনাটা এরকম হয় নাই, কি বলে, টেন হ্যাগ আরও বেশি সময় পেয়েছে। আমি হয় টেন হ্যাগ নাইলে ফন, দুইটাই ডাচ। উত্তেজিত হবেন না প্রিয়, টেন হ্যাগ মন খারাপও করবেন না। আচ্ছা, প্রশ্ন যাব। রাইট, খুব কঠিন একটা প্রশ্ন আছে, খুব কঠিন। সৌরো 16-এর প্রশ্ন হচ্ছে 2026 বিশ্বকাপ থেকে যদি একটা দলকে বাদ দেন, তাহলে সেটা কোন দল হবে? ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল? মজা মজা। 2026, এটা হচ্ছে 2024, মানে বিশ্বকাপ থেকে আপনি একটা দলের বাদ দিবেন, বাটে পড়ে যাবেন। নাবিল খান ভাবছে যে কার গালটা কম খাওয়া যায়। হ্যাঁ, কোন আনসার দিব, কোন কাদের, মানে এইসব অনেক কনফিউশন। খুব সহজ একটা উত্তর আমি ভেবেছি, ঠিক আছে, সবার ভালো লাগবে, কেউ গালমন্দ করবে না, ঠিক আছে। উত্তরটা হচ্ছে এরকম: বাংলাদেশে ব্রাজিল আর আর্জেন্টিনা ছাড়া ওয়ার্ল্ড কাপ হওয়ার কোনো অর্থই হয় না, ঠিক আছে। বাদ যদি দিতে হয় তাহলে পর্তুগালের বাদ দিব। আমি এটা হিসাবটা করছিলাম কি জানো, মাঝখানে প্রথম আমার হিসাবটা যে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর কি কোনোভাবে 2026 ওয়ার্ল্ড কাপ খেলার সম্ভাবনা আছে? তো খেলবে, শোনেন, এটাই আমি হিসাবটা মিলালাম, তাহলে তো হচ্ছে গিয়ে পর্তুগাল খেলবে, মানে ক্রিস্টিয়ানো রোনালদো খেলবে। এখন যদি ক্রিস্টিয়ানো রোনালদোকে আমি বসিয়ে দিই, তাহলে কি হলো? অন্যায় হইলো কিনা? তাই অন্যায়, অবিচার। রোনালদো হয়তো বেঞ্চ থেকেই নামবেন, স্টার্ট করার কথা যদি খেলেন আর কি। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে ভাই, ব্রাজিল আর্জেন্টিনা ছাড়া বিশ্বকাপের আবহ এটা জমে নাকি রে ভাই? বাংলাদেশের বিশ্বকাপের ফ্লেভারই আলাদা। মিশকাত আহমেদ মাহির, তার প্রশ্ন, কে নিজের সেরা সময়ে বিদায় নিল? টনি ক্রুজ, আতোয়া গ্রিজমান, অ্যাঙ্গেল ডি মারিয়া। সেরা সময়ে বিদায়, বা বিদায়টা যদি আপনি স্মরণীয় করে বিদায় নেওয়া বলেন, আমার মনে হয় মারিয়া। দেখেন, বিদায়টা ক্যারিয়ারের পারফরমেন্সে যদি সেরা সময় বলেন, এদের ভেতরে টনি ক্রুজ তো পুরো ফুটবল থেকে বিদায় নিয়েছেন। এখন সেটা হিসাব করলে সে তো চ্যাম্পিয়ন্স লিগ জিতে বিদায় নিলেন, সেটাকে আপনার
ধরতে হবে না, যদি আপনি সেটা ধরেন। ইন্টারন্যাশনাল যদি হিসাব করেন তাহলে ডিমারিয়া একটা কোপা আমেরিকা জিতে বিদায় নিলেন, তাই না? শেষ বিশ্বকাপটাও জিতলেন, নিজের খেলা কোপা আমেরিকাটাও, সেটা ধরতে পারেন। এই বছরটাই আসলে বিদায়ের বছর। থমাস মুলার, ম্যানুয়েল নয়ার এবং এই তিনজন একদম দেখেন একটা টোটাল ব্যাচ ধরে চলে যাচ্ছে চোখের সামনে। মানে এদের খেলা ধরেন আমাদের চাইল্ডহুড এদের খেলা। আর ইন্টারন্যাশনাল হিসাব করলে আপনার ওই যে গ্রিজম্যানকে ক্রুজের আগে বোধহয় রাখতে হবে, যদিও ক্রুজ 2014 ওয়ার্ল্ড কাপ উইনার। আর আপনি যদি হচ্ছে নিজের সেরা সময়টা বলেন তাহলে আসলে গ্রিজম্যান এখন নিজের সেরা সময়টায় নাই। ধরেন আপনি মানে ট্রুলি ন্যাশনাল টিমের ক্ষেত্রে, হ্যাঁ গ্রিজম্যান কিন্তু আত্লেতিকো মাদ্রিদে খুব ভালো করছেন, এখনো ভালো করছেন। যা প্রশ্ন শেষ আরেকটা আছে কিছু? হ্যাঁ আছে। আচ্ছা, মাশফিকুল সিয়ামের প্রশ্ন হচ্ছে, ফ্রি কিক থেকে এখন খুব বেশি গোল দেখা যায় না, সেট পিসে টিমগুলোর স্ট্র্যাটেজি অনেক ভালো হয়ে গেছে নাকি মেসি বা রোনালদো ক্যালিবারের প্লেয়ার এখন নাই? দেখেন, মেসি আর রোনালদো ক্যালিবারের প্লেয়ার তো আর জীবদ্দশায় দেখবো কিনা আমরা, এটা একটা প্রশ্ন। ওরা ভুলে যান, যা দেখছেন আলহামদুলিল্লাহ ওটা ভুলে যান। হ্যাঁ, ওটার সাথে আর কোনো কিছু কম্পেয়ার করতে যায় না। এইবার আসেন যে সেট পিসে ফ্রি কিক থেকে গোল কেন কম হচ্ছে। ফ্রি কিক থেকে গোল কম, দূর থেকে শট করে গোলও কম হচ্ছে। লং রেঞ্জ গোল আমরা আগে যত অহরহ দেখতাম এখন ঠিক তত দেখা যায় না, বিরল হয়ে গেছে ঘটনাটা। এটা কারণ টিমগুলো অনেক বেশি ডিফেন্স নিয়ে কাজ করে। যে প্লেয়াররা অনেক সময় কমপ্লেন করে না যে ভাই অনেক স্ট্রাকচার্ড হয়ে গেছে ফুটবল, এটার ঠিক মজাটা নষ্ট করে দিচ্ছে। কারণ আপনারা বলছে আপনি এই জায়গায় থাকতে হবে, এই পাসের সময় আপনি এই জায়গায় থাকবেন, ট্রেইনড আপ, অনেক পলিশড, এই কারণে ওইগুলো কম হচ্ছে। আবার ধরেন একটা শট নিতে গেলে আপনি ওই শটটা তো ব্লক হয়ে আসতে পারে আপনার গায়ে লেগে, তাহলে আপনি উল্টা পাশে গোল খেয়ে যেতে পারেন। এখন যেহেতু ট্রানজিশনের যুগ, খেলার ডিফারেন্স মেক হয় ট্রানজিশনে, দেখা যায় যে ওই শটটা নেওয়ার ক্ষেত্রে 10 বার শট নিলে তো একবার গোল পাবেন, ওই 10 বারের রিস্কটা আর কেউ নিতে চায় না। এই কারণে ট্রাইও কম হয়, গোল ও কনভার্সন রেট কম হয় হয়তো। আমার শেষ প্রশ্ন, হ্যান্ডসাম ফুটবলার বাই রেটিংস, এটার এক নিয়ে কোনো সন্দেহ নাই মনে হয়। কি নিয়ে? এক নাম্বার যে হবে, হ্যাঁ রেটিং এ কি বলছে? হ্যান্ডসাম ফুটবলার। আচ্ছা, হ্যান্ডসাম, হ্যাঁ হ্যান্ডসাম ফুটবলার রেটিং করেন ডেভিড বেকহ্যাম, কাকা, মালদিনি। ডেভিড বেকহ্যাম 1, মালদিনি 2, কাকা 3। হ্যাঁ, ঠিক আছে না? ঠিক আছে, ওকে ভাই, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.